একটা একটা উৎসাহিত করে চলে। তাহলে আমরা যে কথাটা বলছি সেটা যেমন আজকে যে ঘটনাটা দেখেন, পিএসসির পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল। এই কোমলমতি শিশুরা কি বুঝলো এখন? যে ছেলেটি পরীক্ষা দিতে আসলো সে বুঝলো যে এখানে একটা কিছু প্রশ্নপত্র ফাঁস হয়েছে, মানে যারা আগে পেয়েছে তাহলে তারা ও পড়াশোনা করে কি হবে, আর সে বুঝলো একটা জালিয়াতি হচ্ছে। এই শিশু যার বয়স এখনো মাত্র প্রাইমারি লেভেলে পড়ে, এ মানুষ হয়ে কীভাবে গড়ে উঠবে, তার নৈতিকতা তার চরিত্রের গঠন কীভাবে হবে এই দেশে, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তাহলে এখন একইভাবে এখানে যেমন অলরেডি বলা আছে যে গত পরশুর আগের দিনই সেখানে প্রশ্ন হাতে হাতে চলে গেছে, অথচ আমাদের মন্ত্রী বলেন উনি নাকি জানেন না। সারা দেশের মানুষ জানে। শুধু এইটা না, জালিয়াতি এখন যেমন এই যে বিমান, একটা বিমানের মধ্যে কি ঘটনা, প্রায় কত 65 টন স্বর্ণ পাচার হয়ে গেছে, এবং সেখানে কিভাবে চেয়ারম্যান থেকে শুরু করে সমস্ত লোকগুলি যুক্ত, ব্যাংকের পর্ষদ থেকে শুরু করে কর্মকর্তারা সব যুক্ত, হাজার হাজার কোটি টাকা লুট হয়ে যায়। আমরা তো অনুভূতিহীন এবং এই ক্ষেত্রে কোনো ধরনের অনুভূতি প্রকাশ কোথাও আঘাতও লাগে না। এখন আঘাত লাগবে না, মানুষকে শারীরিকভাবে আঘাত নিয়ে এসে আপনার এই বিষয়টি আর একটু বিস্তারিত জানবো একটা বিরতির পরে। ফিরছি একটি বিরতির পর। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। কমরেড খালিকুজ্জামান, আমরা জানতে চাচ্ছিলাম যে এই যে প্রতিক্রিয়াহীনতা অন্যান্য ক্ষেত্রে, সেটা আসলে কেন, আমরা কি কারণে মনে হয়? অন্যান্য কোনটা? যেটা বললেন যে প্রশ্নপত্র ফাঁসে হয়ে যাচ্ছে, পঞ্চম শ্রেণীতে স্বর্ণ চোরাচালান হয়ে যাচ্ছে, সেগুলির ক্ষেত্রে আমরা কিন্তু সাধারণ মানুষের এই প্রতি, সেটা তো মানুষ তো শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছে, মানুষের জীবন বিপন্ন হয়ে যাচ্ছে। যেই প্রবাসীরা আমাদের আইনে দিচ্ছে 5,000-এর উপরে জেল খাটতেছে বিদেশে, এবং তারা প্রায় 6,000-এর উপরে সেখানে দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে, ক্ষতিপূরণ পেল না, 4 বছর পার হয়ে গেছে, এখনো ওদের লাশটা দেশে আনার কোনো ব্যবস্থা হইল না। তাহলে এর চেয়ে নির্মম কী হতে পারে? 2,500 শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, তারা পুড়ে পদদলিত হয়ে মারা গেল। এই যে পরশুদিনও তাজরিন ফ্যাশনসের ছিল গার্মেন্টসের যে হত্যাকাণ্ড, সেই দিনটা ছিল। তাহলে এদের যে সেই মজুরি পায়, এটা দিয়ে শহরে বসবাস করা একটা পরিবার চলতে পারে না, তারপরে আবার আগুনে পুড়ে মরতেছে, অথচ এরাই আমাদের অর্থনীতিকে ধরে রাখছে। আমাদের যে কৃষকরা, মানুষ বেড়েছে দ্বিগুণ আর উৎপাদন বেড়েছে 3 গুণ। তারা যখন ধান ঘরে আসে দাম পায় না, ফসল 2 টাকা 3 টাকায় সবজি বিক্রি করে, ঢাকায় 20 টাকা বিক্রি হয়। এই যে মানুষগুলি শেষ হয়ে যাচ্ছে, এদিকে যে আমাদের প্রবাসীরা এই দুর্গতির মধ্যে যে মানুষগুলি আছে, এবং এখনও বোধহয় মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার অপেক্ষায় বহু লোক আছে, কে খবর রাখে? তাইলে এখন শুধুমাত্র এই যে মধ্যপ্রাচ্যে যে মানুষগুলি আছে, আমাদের এমবেসিতে লোকবল নাই, যাও আছে, তাহলে এই মানুষগুলিকে মনিটর করা, তদারক করা, কিভাবে থাকে তারা একটা ঘরের মধ্যে 15 জন 20 জন করে মানুষ একটা বস্তার মতো করে গাদাগাদি করে আছে। তাহলে এই মানুষগুলি তারাই তো টাকা পাঠায়, আর এই টাকা পাচার হয়ে যাচ্ছে। তাহলে একদিকে মালয়েশিয়াতে সেকেন্ড হোম হয়ে গেছে, ওই কানাডাতে বেগমপাড়া হয়ে যাচ্ছে, সুইজারল্যান্ড ব্যাংক থেকে রিপোর্ট দিচ্ছে 3,000 কোটি টাকা বাঙালিরা জমা করেছে, চোরা কত আছে এগুলো খবর নাই। মালয়েশিয়ান অ্যাম্বাসেডার সেখানে এসে স্টেটমেন্ট দিয়ে প্রেসে বলতেছেন যে 3,000-এর উপরে এনে সেকেন্ড হোম বানিয়েছে। তাহলে এই যে কাণ্ডগুলি করছে দেশে, ব্যাংকগুলি সব লোপাট হয়ে যাচ্ছে, এবং প্রায় 70টা MLM কোম্পানি হাজার হাজার কোটি টাকা মানুষের লোপাট করে দিয়েছে। তারপরে এদিকে সমস্ত এত কাণ্ড দেশে চলছে, তার মধ্যে এই যে পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে, শিক্ষার মানের অবনমন ঘটছে। তাহলে এই সব কিছু মিলে মানুষের স্বাস্থ্যসেবার কথা বারবার বলা হচ্ছে, কিন্তু সেখানে আসলে কি অবস্থা মানুষ। তাহলে এই যে সব কিছু মিলে এখন যেমন ধরেন আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা ছিল যে সার্কে আমাদের প্রধানমন্ত্রী গেলেন, তাহলে এই যে সংলাপ বলা হচ্ছে, না সরকারি দল উদ্যোগ নিল, না বিরোধী পক্ষ থেকে একটা প্রস্তাব দিল। কারণ আমাদের যে নদীর 54টা নদী শুধু ভারত থেকে আসছে বিষয়টা তা না। যেমন ধরেন গঙ্গা যে আমাদের পদ্মা হয়ে আসলো, যেটা আমরা চুক্তি করলাম, এখানে কিন্তু চীনের অংশ 10 ভাগ আছে, এখানে নেপালের 65 ভাগ অংশ আছে, ভারতের মাত্র সেখানে 25 ভাগ আছে। ব্রহ্মপুত্র নদী 40 ভাগ হচ্ছে চীনের, ভুটানে আছে 10 ভাগ, এবং ভারতের 30-40 ভাগ আছে। তার পানির সমস্যাতে এইটা নিয়ে এখন অন্যদের বিরোধিতা একটা প্রপোজাল হাজির করা, যেটা নিয়ে আসলে আমরা কথা বলি। আমাদের এখন যে সীমান্তের সমস্যা আছে, সার্কভুক্ত অঞ্চলে যে তারা সন্ত্রাসের কথা বলছে, তাহলে এখানে আমাদের অর্থনৈতিক ট্রেডের ইমব্যালেন্স আছে, তারপরে এখানে আমাদের ন্যায্য হিসাব প্রাপ্তির বঞ্চনা আছে, তারপরে কাঁটাদার দিয়ে রাখছে, মানুষগুলি করে মারতেছে ইত্যাদি। এই সমস্ত বিষয়গুলি তাহলে আমরা কীভাবে প্লেস করবো ওখানে, এটা নিয়ে প্রপোজাল থাকতো। আর গভর্নমেন্টও সেখানে একটা ডাকতে পারতো, অল পলিটিক্যাল ফোর্স তাদের মতামত, তারা এগুলি ক্যারি করলো না, তাহলে একটা হোমওয়ার্ক তো দরকার। কিন্তু আমরা দেখলাম যে আসলে এইসব বিষয়ে কোনো আলোচনাই হলো না।
আর যে বিষয়গুলি ওখানে স্যারকে যে আলোচনা করবেন, হ্যাঁ সরকার হয়তো নিজেরা ভিতরে ভিতরে কি আলোচনা করেছে, আবার দেশের মধ্যেই একটা অবস্থা, এই পরিস্থিতিটা আছে, তো সব কিছু মিলে এগুলি গুরুত্ব নাই, তাহলে এক একটা এজেন্ডা আসে, একটা ইস্যু আছে, এটাকে কেন্দ্র করে জনজীবনের যে সমস্যাটা আছে চাপা পড়ে যায়। আর এখানে প্রত্যেকে রাজনৈতিক ফায়দা তোলার জন্য কে কার থেকে, যেমন এখন কে কার থেকে কত বেশি মুসলমান, এটা কম্পিটিশন শুরু হয়ে গেল, সরকারি দলও করছে এবং অন্যরা বাইরেরাও করছে। তাহলে এখান থেকে মূল বিষয়, মূল জায়গা থেকে এক ধরনের দৃষ্টি অন্য দিকে নেয়ার জন্যই এই ধরনের এটা বিষয়গুলি হতে আসে। পারে যে এখন কেউ হয়তো মূল সমস্যা থেকে হয়তো শাসক দল চাইবে দৃষ্টিটা সরে যাক, আরেক দল চাইবে দৃষ্টিটা তাদের দিকে ফিরে আসুক। এই ঘটনা যে তারা কত বেশি একটা এই হ্যাঁ, অনেকদিন পরে যেমন হেফাজতে ইসলামের একটা কর্মসূচি হলো, দীর্ঘদিন তাদের কোনো কর্মসূচি ছিল না। সেটা এই ধরনের, তো এগুলি আসলে একটা গণতান্ত্রিক চেতনা দেশে বিকাশে সহায়তা করে না, একটা গণতান্ত্রিক সংস্কৃতি চেতনা বিকাশেও সাহায্য করে না, বরঞ্চ তার মধ্যে একটা উগ্রতা এবং এক ধরনের, এটা আমি একটা বিশ্বাসকে যখন ধারণ করি তখন সেখানে তার একটা সহিষ্ণুতাও আসে। ধর্মেই তো বলা আছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, কারণ ধর্ম পালনের প্রতি আমার যে আগ্রহ তার চেয়েও এই ধর্মকে পুঁজি করে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য আমার বেশি মনোভাব সেদিকে আছে। খোকন ভাই, এই যে ঘটনাগুলি ঘটলো লতিফ সিদ্দিকে গ্রেপ্তার নিয়ে, এই বিষয়গুলি নিয়ে বরং আমরা এটা বলতে পারি না যে হ্যাঁ এটি স্ট্যান্ডার্ড হওয়া দরকার যে একজন পরিচিত মানুষ, সেটা মাহবুবউদ্দিন খোকন অথবা খালেকুজ্জামান অথবা নুরুল ইসলাম সুজন, তাকে গ্রেপ্তার করার দরকার নেই, সে কোথাও পালিয়ে যাবে না, এমনকি বিদেশে থাকলেও চলে আসবে। ফলে এইগুলির ক্ষেত্রে বরং আমরা এখন যেটা করতেছি সেইটার চেয়ে বরং এই স্ট্যান্ডার্ডটাই ভালো। না, সেটার জন্য না মানুষের উদ্বিগ্ন হলো কেন, যে সরকার লুকোচুরি করতেছে কেন, এদিক দিয়ে দল থেকে বাইরে করতেছে, আবার ওই দিক দিয়ে এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করতেছে না, ঢুকার ব্যবস্থা শান্তিপূর্ণ ঢুকার ব্যবস্থা করতেছে পিসফুলি। এটা লুকোচুরি কেন, হাইড অ্যান্ড সিক খেলা কেন? দ্যাট ইজ দ্য কনসার্ন। নো, আইন অনুযায়ী যা বিচার হবে তা বিচার হবে। তবে আরও আছে, আরও এটার পার্ট এখানে চুকায়নি। উনি তো একটা বলেন, আমি আবার রিপিট করছি, উনি ধর্ম নিয়ে কত কটূক্তি করছেন, তারপর মাননীয় প্রধানমন্ত্রীর পরিবার সম্বন্ধে দুই একটা কথা বলেছেন, এবং টাকা পয়সা নিয়ে কথাবার্তা বলেছেন। এখন এগুলো তো আস্তে আস্তে বের হবে, বোঝা যাবে, দেখা যাক কি সামনের দিকে আসে। তো যেটা আমি খালেক ভাই যেটা বললেন, এই যে এই কথাগুলো জবাব সুজন ভাই দিতে পারবে না, সরকার দিতে পারবে না। যে রাষ্ট্র আজকে একটি কার্যকারিতা, রাষ্ট্রের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। আপনি ধরুন, আমরা কি চাঞ্চল্যকর তথ্য, স্বর্ণ কত আসছে, অল্প করে ধরা পড়ছে, 17,000 টন স্বর্ণ ঢুকেছে বাংলাদেশের ভিতরে। এবং দেখেন এটা কি হলো, আমরা 1 কোটি মানুষ, বাংলাদেশি মানুষ বাইরে, ওদের টাকাটা কিন্তু দুইভাবে পেমেন্ট করলাম স্বর্ণের। হুন্ডিয়ালারা কি করছে, টাকাটা নিয়ে নিচ্ছে, ডলার পাউন্ড আর রিয়াল নিয়ে নিচ্ছে, নিয়ে ওটা এগেনস্টে তারা গোল্ড পাঠাচ্ছে বাংলাদেশে। এই গোল্ডটা আবার কনজামশন কিন্তু বাংলাদেশে খুব একটা নাই, অল্প, বাকিটা অন্য দেশে চলে যাচ্ছে। সেখান থেকে আবার টাকা আসতেছে না, ডলার আসতেছে না, ওই টাকাটা আবার পেমেন্ট দুবাই বাইরে চলে যাচ্ছে। দুইভাবে কিন্তু আমরা বাংলাদেশ কিন্তু ফরেন কারেন্সি হারালাম, এবং দেশের ইনভেস্টমেন্ট নাই। সরকার দেখেন না বলে $22 বিলিয়ন বাংলাদেশ ব্যাংকে জমে গেছে। কেন জমে গেছে? বিকজ আপনার কোনো শিল্প ইনভেস্টমেন্ট নাই, এলসি করছে না শিল্পায়নের জন্য, টাকার জমবে না কি করবে? সরকার অযোগ্যতা, কর্মনীতি, নিজের স্বীকারোক্তি, $22 বিলিয়ন পড়ে আছে। ব্যাংকগুলো আজকে এখন টাকার গোলা হয়ে গেছে, ফরেন ইনভেস্টমেন্টও নাই, দেশি ইনভেস্টমেন্ট নাই। দেশে 50 লাখ শিক্ষিত, আধা শিক্ষিত, অশিক্ষিত লোক চাকরির বাজার আসতেছে, চাকরি দিতে পারতেছেন না। আপনি কি করছেন? কষ্ট করে যাচ্ছে বিদেশে, যে খালেক ভাই বললেন, সবাই জানে কত কষ্ট করে বিদেশে মানুষ যায়, একবার টাকা দেয়, মাইর খায়, জমি বিক্রি করে, এই দেখেন সেখান থেকে টাকা নেয়, কিন্তু যাওয়ার পরে তারা কত কষ্ট করে সেটেলমেন্টে। আমাদের সরকার উদাসীন, কিন্তু তাদের ফরেন রেমিটেন্সটা আমরা ব্যবহার করছি। আমাদের গার্মেন্টস শ্রমিকরা, গার্মেন্টস এবং ম্যান পাওয়ার, এটাই তো আমার মেইন সোর্স ইনকাম, ফরেন সোর্স। এই টাকাটা দিয়ে সরকার তুলছে। এই 2টা খাত বাদ দেন, 2টা খাতে যে রেমিটেন্সটা আসে বাংলাদেশে, রেমিটেন্স বাদ দিলে দেখবেন যে দেশীয় কোনো ইনকামে নেই। আর দেশীয় ইনকাম কোথায়? এনবিআর। যেমন সরকারের, আমাদের দেশে সরকারের যেখানে রেভিনিউ কালেক্ট করবে, এনবিআর বলেন, ইনকাম ট্যাক্স বলেন, যেসব সেক্টরগুলো আছে, ব্যাট বলেন, যেখানে কালেকশন আছে সেখানে দুর্নীতি আছে। দেখেন আপনি, আর দুর্নীতি দেখবে কে? দুদুক আছে, ওরা কিন্তু বেছে বেছে করে, কে খালাতো ভাই, কে মামাতো ভাই, কে চাচাতো ভাই, তাদের মৌকুব আছে, তাদের সার্টিফিকেট আছে। তারপরে ধরেন আজকে দিল, কারণ কি? সরকার কেন? তারপরে দেশ চালাচ্ছে সরকার, আসলে জবাবদিহিতা নেই। জবাবদিহি নেই কেন? যদি জনগণ আজকে কাগজ কলমে সরকার আসছে আমাদের দেশে, বাংলাদেশে 5 জন নির্বাচন